ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা, আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। তবে রোজকার মতে আসুন গোড়াতে শোনা যাক বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা ইরানের চুক্তি বিষয়ে পরোক্ষ আলোচনা শুরু করতে চলেছেন ভিয়েনায়, এবং তাতে মধ্যস্থতা করার কথা ইউরোপীয় কর্মকর্তাদের। তারা সেই 2015 সালের পরমাণু চুক্তি পুনরুদ্ধারের প্রয়াস চালাবেন, যার আওতায় ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। ভিয়েনার হোটেল ইম্পেরিয়াল বা গ্র্যান্ড হোটেলে এই আলোচনা বৈঠক হতে পারে। ইরান সরাসরি মুখোমুখি আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, যুক্তরাষ্ট্র তাদের এই মনোভাবে এখনই পরিবর্তন আশা করে না, তবে পরোক্ষ আলোচনায় সামিল হওয়াকে সাধুবাদ জানান। যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ক্লিন্টন ও ওবামা প্রশাসনের শীর্ষ এক কূটনীতিক রব ম্যালি। জেসিপিওএ নামের এই চুক্তিতে স্বাক্ষর করেছিল 6টি শীর্ষ দেশ, যেমন ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ভারতে মাওবাদীদের হামলা বৃদ্ধি পেলে সোমবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী র্যালিতে অংশগ্রহণের মাঝেই খনিজ সমৃদ্ধ ছত্তিশগড়ে চলে আসেন, যেখানে মাও গেরিলা বাহিনী 22 জনকে হত্যা করে। 4 ঘণ্টাব্যাপী লড়াইয়ে ভারতীয় পুলিশ ও আধা সামরিক বাহিনীর আরও 30 জন আহত হয়েছেন। 4 বছরে এই হামলা ছিল সবচাইতে মারণাত্মক। মাওবাদী, যারা নকশাল নামে পরিচিত, বহু দশক ধরে সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে নিয়োজিত রয়েছে। পূর্বাঞ্চলীয় ইন্দোনেশিয়ার প্রত্যন্ত দ্বীপাঞ্চলে গত সপ্তাহের গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের আঘাতে এখনো 72 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার ও তল্লাশি অভিযান সেখানে অব্যাহত রয়েছে। তবে ঘূর্ণিঝড় সরোজার কারণে সৃষ্ট ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসে বহু ব্রিজ ভেসে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং পথঘাট কাঁদায় পূর্ণ হয়ে ওঠে, যার কারণে তল্লাশি দল প্রত্যন্ত এলাকায় পৌঁছতে পারছেন না। এ যাবৎ অন্তত 128 জন নিহত হয়েছেন, তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে। লক্ষ লক্ষ জনগণ বানভাসী হয়ে গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। ঝড় সরোজার আঘাতে পার্শ্ববর্তী পূর্ব তিমোরেও 27 জনের মৃত্যু হয়েছে। ইজভেস্টিয়া সংবাদপত্র সোমবার জানায়, কারারুদ্ধ ক্রেমলিন ও পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনি কাশি ও গায়ে জ্বরের কথা জানালে তাঁকে একটি অসুস্থ ওয়ার্ডে হস্তান্তর করা হয়। সোমবার নাভালনি তার ইনস্টাগ্রাম পোস্টে তৃতীয় এক ব্যক্তির সন্দেহভাজন যক্ষ্মার লক্ষণ নিয়ে হাসপাতালে স্থানান্তরের কথা জানান। 44 বছর বয়সী নাভালনিকে মস্কোর অদূরে একটি কারেকশনাল কলোনিতে 15 জন কারাবন্দীর সঙ্গে রাখা হয়েছে, যাদের মধ্যে 3 জনই সন্দেহভাজন যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছেন। সংবাদপত্রে প্রকাশিত খবর যে তাঁকে আরামপ্রদ পরিবেশে রাখা হয়েছে, তার সমালোচনা করে নাভালনি তাদেরকে তাঁর ও তার সঙ্গে থাকা যক্ষ্মা রোগীদের সঙ্গে রাত কাটানোর আমন্ত্রণ জানিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। বাংলাদেশে দ্বিতীয় দিনের মতো জনগণকে লকডাউনের বিধিনিষেধ অমান্য করতে দেখা যায়। বিস্তারিত রিপোর্টটি শুনুন ঢাকা থেকে আমির খসরুর কাছে। করোনার ব্যাপক ও দ্রুত বিস্তার রোধে বাংলাদেশ সরকার 7 দিনের লকডাউন দিলেও দ্বিতীয় দিনেও তা আরো বেশি ঢিলেঢালা অবস্থায় চলছে। অধিকাংশ মানুষ লকডাউনের নিষেধাজ্ঞা মানছেন না। স্বাস্থ্যবিধি না মেনে মানুষের অবাধ চলাচল, লকডাউনের বিপক্ষে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ী, দোকান মালিক ও কর্মচারীদের বিক্ষোভ এবং সমাবেশ, অনেক স্থানে খাবার দোকান ও দোকানপাট খোলা থাকা সহ কোনো কিছুতেই বোঝার উপায় নেই যে লকডাউন চলছে। ঢাকায় গণপরিবহন চলাচল বন্ধ থাকায় অফিসগামী মানুষ পড়েছেন সবচেয়ে বড় বিপাকে। কারণ সবকিছু খোলা, শুধু পাবলিক পরিবহন বা গণপরিবহন বন্ধ। এদিকে আগামীকাল বুধবার থেকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাস চলাচল করবে বলে জানানো হয়েছে। অবশ্য ঢাকার বাইরে অনেক স্থানে গণপরিবহন সহ যানবাহন চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে।
এদিকে দোকানপাট খুলে দেওয়ার দাবিতে লকডাউনের দ্বিতীয় দিনেও ঢাকার নিউ মার্কেট, মিরপুর সহ বিভিন্ন স্থান ও সিলেট, বগুড়া এবং অন্যান্য বেশ কয়েক জায়গায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। দোকানপাট খুলে দেওয়ার দাবিতে ঢাকার অদূরে সাভারের ব্যবসায়ী, দোকান মালিক ও কর্মচারীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। রাজশাহীতে লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখা হয়েছে। ফরিদপুর জেলার সাউথা উপজেলায় লকডাউন মেনে চলার নির্দেশনা কার্যকরের জের ধরে উত্তেজিত জনতা সোমবার রাতে উপজেলা কমপ্লেক্স, ভূমি অফিস এবং সরকারি কয়েকটি যানবাহনে আগুন দেয় এবং ভাঙচুর করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে। সংঘর্ষে কমপক্ষে 1 জন নিহত এবং 20 জনের বেশি আহত হয়েছেন। এদিকে করোনার রোগীর প্রচন্ড ভিড়ে ঢাকার হাসপাতালগুলোতে স্থান সংকুলন হচ্ছে না। করোনা হাসপাতালগুলোতে ভিড় থাকায় অনেক রোগী ওই হাসপাতালের বারান্দা বা করিডোরে অবস্থান করছেন অথবা অন্যত্র চলে যাচ্ছেন। হাসপাতাল পরিস্থিতি সম্পর্কে রোগীদের স্বজন এবং চিকিৎসকগণ বলছেন, হাসপাতালে সিট সংকট চলছে। তো আমরা এই রোদের ভিতরে সারাক্ষণ দাঁড়ায় থাকা, এখন অসুস্থ শরীর নিয়ে এখন আমার বাসায় ফিরে যাই, তো দেখি আমাদের ইমিডিয়েটলি হসপিটালে আনতে হয়েছে, কিন্তু এনে আমরা কোনো চিকিৎসা পাচ্ছি না। করোনা পজিটিভ হওয়া মানেই হয়তো ভীত সন্ত্রস্ত হওয়ার কিছুই নাই। শ্বাসকষ্ট, স্যাচুরেশন 93 নিচে চলে যাওয়া, অনলি এই ক্ষেত্রেই হচ্ছিল, তখনই আপনারা হাসপাতালে দ্বারস্থ। এদিকে করোনা বৃদ্ধির কারণে এতিমখানা বাদে সকল মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক 7,213 জন করোনায় সংক্রমিত হয়েছেন আর মারা গেছেন 66 জন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। জলবায়ু পরিবর্তনের বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ দূত জন ক্যারি বর্তমানে ভারত সফর করছেন। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর একটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবেশ বিষয়ক বিশেষ দূত জন কেরি 3 দিনের ভারত সফরে গতকাল রাতে দিল্লিতে এসে পৌঁছন। আজ সকাল থেকেই তার কর্মব্যস্ত দিন শুরু হয়ে গিয়েছে নানা জনের সঙ্গে আলোচনায় কিভাবে পৃথিবীকে দূষণমুক্ত করা যায় তার উপায় বের করতে। আগামী 22 ও 23 এপ্রিল প্রেসিডেন্ট বাইডেন 40টি দেশের নেতাদের ভার্চুয়াল পরিবেশ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন, তার মধ্যে ভারতও রয়েছে। জন কেরির এই সফর তারই প্রস্তুতি পর্ব বলা যায়। এবারের পরিবেশ সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে আমরা জানতে চেয়েছিলাম বিশিষ্ট পরিবেশবিদ জয়ন্ত বসুর কাছে। তিনি বললেন, নির্বাচনে জিতে ক্ষমতায় বসার পরপরই আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন সিদ্ধান্ত নেন যে আমেরিকা আবার প্যারিস জলবায়ু চুক্তিকে মান্যতা দেবে ও জলবায়ু পরিবর্তন কমানোর উদ্যোগ নেবে। তারই ফলশ্রুতি হিসেবে ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই আগামী 22 ও 23 এপ্রিল বাইডেন নেট জিরো গ্লোবাল সামিটের আয়োজন করতে চলেছেন। উদ্দেশ্য, পৃথিবীর বিভিন্ন দেশ, বিশেষ করে যেসব দেশগুলি বেশি মাত্রায় কার্বন নিঃসরণ করে তাদের দ্রুত নিঃসরণ কমানো নিয়ে আলোচনা করা ও এ বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দেওয়া। এই ভার্চুয়াল আলোচনায় বাইডেন মোট 40টি দেশের প্রধানদের অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছেন, যার মধ্যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আছেন। বিশিষ্ট পরিবেশবিদ জয়ন্ত বসু আসন্ন পরিবেশ সংক্রান্ত শীর্ষ সম্মেলন নিয়ে অনেক তথ্য জানালেন। আগামী দিনে আবারও তার কাছে ফিরে আসব আরও কিছু জানার জন্য। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। যুক্তরাষ্ট্রের কাস্টমস কর্তৃপক্ষ সোমবার জানায়, যুক্তরাষ্ট্রের বর্ডার সদস্যরা সাম্প্রতিক মাসগুলিতে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত 2 জন ইয়েমেনি নাগরিককে পৃথক পৃথক ঘটনায় গ্রেফতার করেছে। রিপাবলিকান আইন প্রণেতারা টেক্সাসের এলপাসো সীমান্ত এলাকায় সফরের সময় বর্ডারের নিরাপত্তা কর্মকর্তারা তাদেরকে সন্ত্রাসী তালিকাভুক্ত লোকজনদের যুক্তরাষ্ট্রে প্রবেশের কথা জানান। রিপাবলিকান দলীয় সেনেটররা প্রেসিডেন্ট বাইডেনের সীমান্তে নিষেধাজ্ঞা শিথিল করার সমালোচনা করেছেন। শিথিলতার কারণে সীমান্তে অবাধ চলাচল বৃদ্ধি পেয়েছে। সোমবার জাতিসংঘ জানায়, সুদানের পশ্চিম দারফুরে 3 দিনের জাতিগোষ্ঠীর সংঘর্ষে প্রায় 40 জনের মৃত্যু হলে সরকার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করে। দারফুর অঞ্চলে 2003 সাল থেকে দ্বন্দ্ব লড়াইয়ে 3 লক্ষ লোকের প্রাণহানি হয়েছে এবং 20,50,000 জনগণ বাস্তুচ্যুত হয়েছেন। এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল আইসল্যান্ডের 800 বছর ধরে সুপ্ত থাকা আগ্নেয়গিরিতে যেন প্রাণ ফিরে আসে, যখন ওই অঞ্চলে গত 3 সপ্তাহ ধরে কয়েক হাজার ভূকম্পন রেকর্ড করা হয়। সোমবার আগ্নেয়গিরির একটি নতুন জ্বালামুখ থেকে লাভা ও গরম বাষ্প বেরোতে থাকলে দর্শনার্থীরা ভিড় জমাতে থাকেন। তবে কর্তৃপক্ষ শত শত ভ্রমণকারীদের উদ্ধার করতে বাধ্য হন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানান, এতে কোনো আসন্ন বিপদের ঝুঁকি নেই। নতুন জ্বালামুখ নিঃসরণ দেখতে ইতিমধ্যে 30,000 দর্শনার্থী ওই এলাকা সফর করেছেন। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই। বিশ্ব সংবাদ শুনলেন
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। চলতি ঘটনাবলীর উপর তাওহিদুল ইসলামের প্রতিবেদন। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মঙ্গলবার উদ্বোধন হল। এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের চলমান বাণিজ্য সম্পর্ক সহ নানা বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে আশাব্যঞ্জক গন্তব্য হিসেবে তুলে ধরে বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দ্রুত সম্প্রসারণশীল দেশীয় বাজার ও 400 কোটি লোকের বিশাল আঞ্চলিক বাজারের সঙ্গে ক্রমবর্ধমান সংযোগই বাংলাদেশকে আকর্ষণীয় করে তুলেছে। The launching of the US Bangladesh Business Council reflects the growing interest of the US business community about investment and doing business in Bangladesh. I hope it will help expand economic partnership between our two countries. শেখ হাসিনা বলেন, বাংলাদেশে শিল্প কাঁচামাল ও ভোক্তা সামগ্রী যেমন তুলা, সয়াবিন ও গম রপ্তানি করতে যুক্তরাষ্ট্রকে কোনো শুল্ক দিতে হয় না। শেখ হাসিনা বলেন, বিদেশি বিনিয়োগকে সহজ করতে বাংলাদেশ ক্রমবর্ধমানভাবে ভৌত, আইনি ও আর্থিক অবকাঠামোর উন্নয়ন সাধন করছে। দ্রুত শিল্পায়নের জন্য বাংলাদেশ সরকার 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। শিল্প কারখানা করতে আমেরিকার কোম্পানিগুলোর জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করে দিচ্ছে। We are constantly improving our physical, legal and financial infrastructures to facilitate foreign investment. My government is establishing 100 special economic zones for rapid industrialization. We are offering one special economic zone for American companies for manufacturing facilities. বৈদেশিক সহায়তার উপর বাংলাদেশের নির্ভরতা অনেক কমলেও উল্টো দিকে লাখ লাখ যুবকের কর্মসংস্থানের জন্য প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের যে বিশেষ প্রয়োজন দেখা দিয়েছে তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। It is important that both the countries provide adequate policy support to further expand bilateral trade. While Bangladesh's dependency on foreign aid has reduced substantially, the need for foreign direct investment increased to create employment for millions of youth. যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের পথে শক্তিশালী অংশীদার হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র রপ্তানির বৃহত্তম গন্তব্য, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের বৃহত্তম উৎস, দীর্ঘকালের উন্নয়ন অংশীদার এবং প্রযুক্তি ও প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ উৎস। তিনি বলেন, আগামী দিনগুলোতে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের কার্যক্রমকে সমর্থন অব্যাহত রাখবে তার সরকার। এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজিত জয়। এ সময় তিনি বাংলাদেশের আইসিটি খাতের বর্তমান অবস্থা তুলে ধরে এ খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা বলেন। Our focus has been not just developing an IT workforce and waiting for foreign companies to come in to employ them, but we have focused on providing expertise, providing training, providing finance and investment to our startups in Bangladesh. বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকার তার বক্তব্যে জানান, বাইডেন প্রশাসন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক চায়। President Biden and Secretary Blinken are committed to strengthening our relationship as we address some of the most pressing regional and global challenges together, including the Rohingya humanitarian crisis and our global challenge to tackle climate change. অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত আল রবার্ট মিলার এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। তারা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং সেক্ষেত্রে করণীয় নিয়ে খোলামেলা কথা বলেন। Bangladesh's sustainable economic growth, its convenient geographical location, then the connectivity that it is enhancing with its neighboring countries, make a good destination for the American companies to do business and investment. U.S. businesses considering
entering the Bangladesh market will face some unknowns and some challenges. I can assure you all of one thing: competition will be fierce. উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট নিশা দেশাই বিসওয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। Prime Minister Hasina can take pride in the fact that the economic reforms that her government has ushered in has really led to a fast-growing economy, reductions in poverty, improvements in productivity, and increased resilience to disasters and diseases. ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের ব্যবসায়ী নেতারাও বক্তব্য রাখেন। তাওহিদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা, ভার্জিনিয়া। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম। বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জ শহরের পাশ দিয়ে প্রবাহিত শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় মঙ্গলবার মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রোববার সন্ধ্যায় একটি কার্গো জাহাজ যাত্রীবাহী লঞ্চ সাবিত আল হাসানকে ধাক্কা দিলে তা অর্ধশতাধিক যাত্রী নিয়ে নদীতে ডুবে যায়। সোমবার ডুবে যাওয়া লঞ্চটিকে পানির উপরে টেনে তোলার পর সেটির হুল থেকে ২১টি এবং উদ্ধারকারীরা নদীতে ভাসমান অবস্থায় আরো ৯টি মরদেহ উদ্ধার করে। উদ্ধারকারীরা শীতলক্ষ্যা নদীর ভাটিতে কয়লাঘাট এলাকায় আজ আরো ৫টি মরদেহ উদ্ধার করে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা আরো জানিয়েছেন, উদ্ধার হওয়া মৃতদেহগুলোর অধিকাংশই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যে কার্গো জাহাজটির ধাক্কায় লঞ্চটি ডুবেছে সেটিকে খুঁজে পাওয়া যায় নাই। হরহামেশাই সড়ক ও নৌপথে দুর্ঘটনায় প্রাণহানির বিষয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর কাছে ভয়েস অফ আমেরিকার তরফে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এ সকল দুর্ঘটনা রোধ করা সরকারের যে সকল সংস্থার দায়িত্ব তারা তাদের কর্তব্য পালন করে না বলেই দুর্ঘটনা ঘটেই চলেছে। তিনি বলেন, আসলে আমরা কোন দুর্ঘটনার পরে লক্ষ্য করি বাস দুর্ঘটনা হলে ওই বাসের ফিটনেস পাওয়া যায় না, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না, আবার লঞ্চ ডুবির পরে আমরা লক্ষ্য করি এই লঞ্চের ফিটনেস ছিল না। কিন্তু এই ফিটনেস বিহীন লঞ্চ গুলো তো সব সময়ই রাস্তায় চলছে এবং নদীতে চলছে, তাই না? কিন্তু এইসব দেখভালের জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এগুলো প্রকাশ্য দিবালোকে ঘুমায়। সরকারের নিয়ন্ত্রক সংস্থা যারা আছেন তাদেরকে মনিটরিং করবার কথা, তাদেরও দায়িত্বহীনতা উদাসীনতা দিন দিন সড়ক এবং নৌ দুর্ঘটনা এইভাবে বাড়ছে এবং অকাতরে মানুষ জীবন দিচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে ৩৫টি তাজা প্রাণ সাম্প্রতিক যে নৌ দুর্ঘটনা এখানে ঝরে গেল, এখানে আমরা সরকারের পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা আমরা লক্ষ্য করিনি। আসলে সরকারের দায়িত্ব রাষ্ট্রের নাগরিকদের জানমালের নিরাপত্তা দেওয়া। এখন এই উদাসীনতার মধ্য দিয়ে আমি মনে করি যারা দায়িত্ব গাফেলতি করে তাদেরকে আরো বেশি ঘুমিয়ে থাকার সুযোগ দেওয়া হয়। তাহলে এই সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পালন করবার জন্য জনগণের ট্যাক্সের টাকা খরচ করবার প্রয়োজন কি, এটা এখন একটা প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই আমরা একটা বিশাল অসংখ্যার আর জনগণের সামনে উপস্থাপন করি, সরকারের সামনে উপস্থাপন করি। প্রতি বছর লঞ্চ দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি, এত মানুষের সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি। আমরা কর্তৃপক্ষের ঘুম ভাঙানোর চেষ্টা করি এবং কর্তৃপক্ষকে দায়িত্বশীল হবার জন্য একটা তাগাদা দেওয়ার চেষ্টা করি। এই তাগাদাও যেন কাজ হচ্ছে না সেটা আমার মনে হয়। এদিকে বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ভারত সরকার শীতলক্ষ্যা নদীতে নৌ দুর্ঘটনায় প্রাণহানির খবরে বাংলাদেশ সরকার ও ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী প্রতিবেদন। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ার ফলে যে আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে 18 বছরের ওপরে সব ভারতীয়কে করোনার প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করতে অনুরোধ জানিয়েছে। একদম প্রথম দিকে প্রতিষেধক দেওয়া শুরু হয়েছিল ডাক্তার, নার্স,
স্বাস্থ্যকর্মী, পুলিশ ইত্যাদি যেসব পেশার মানুষের সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি। তারপর দেওয়া শুরু হয় বয়স্ক ও অসুস্থদের। এখন চলছে 45 বছরের বেশি বয়সীদের। এদিকে গত 24 ঘন্টায় ভারতে মোট 43 লক্ষ মানুষকে করোনার প্রতিষেধক দেওয়া হয়েছে। একদিনে এটাই সবচেয়ে বেশি। তাদের মধ্যে বেশিরভাগই প্রথম ডোজ পেয়েছেন। 4 লাখের মতো লোককে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে তিনি বলেছেন, ভারতীয় জনতা পার্টি বিজেপি কেবল ভোট জেতার মেশিন নয়, দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষের সমর্থন পেয়েছে গেরুয়া শিবির। এভাবেই বিজেপির 41তম প্রতিষ্ঠা দিবসে দলের সাফল্যকে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে জানিয়ে দিলেন যারা তাদের দলের ঘোর বিরোধী তাদেরও সম্মান করে বিজেপি। তবে এরই পাশাপাশি কার্যত বিরোধী কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। তুলে আনলেন কেরল ও পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার প্রসঙ্গ। বিজেপি সম্পর্কে মানুষকে ভুল বোঝানো হয় বলে এদিন অভিযোগ করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, কখনো বলা হয় সংবিধান বদলে দেওয়া হবে, কখনো বলা হয় নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে, কখনো বা কৃষকদের জমি ছিনিয়ে নেওয়ার কথা বলা হয়। আসলে কিছু মানুষ হার সহ্য করতে পারেন না বলেই এসব রটাতে থাকেন। কিছু লোকের বিজেপির সঙ্গে শত্রুতা রয়েছে, তাই এমন করেন। বিজেপির সব কর্মীদের এ বিষয়ে সতর্ক থেকে মানুষকে সাবধান করে দিতে হবে। তিনি পরিষ্কার জানিয়ে দেন, সিএএ, কৃষি আইনের মতো বহু বিষয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এটা খুব ষড়যন্ত্র বলেই মনে করেন তিনি। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই অনুষ্ঠান নিউজ ওয়ার্ডসে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি। আমি আনিস আহমেদ এবং আমি সাবরিনা চৌধুরী। ঠিক এই পর্যায়ে শ্রোতা দর্শকদের এটুকু আবার জানিয়ে রাখি, যেমনটি অন্য সময়ে জানিয়েছি, যে আমাদের এই অনুষ্ঠানে আমরা মূলত সংবাদে ব্যবহৃত শব্দ, সেটা সংবাদপত্র হতে পারে, সেটা টেলিভিশন কিংবা বেতারের সংবাদ হতে পারে, সেখানে এই সংবাদে যেসব শব্দ ব্যবহৃত হয় সেই সব আমেরিকান ইংলিশ শব্দগুলো নিয়েই আমরা আলাপ আলোচনা করব। কোন শব্দটি বলুন তো আজ আমরা আলোচনা করব? আজকের শব্দটি হচ্ছে ব্যাংক্রাপসি। Several municipalities declared bankruptcy before Detroit did, but their debts were smaller. Stockton, California owed $26 million, while Detroit owes $18.5 billion. কি সাবরিনা, এখন কিছু বুঝতে পারছো? হ্যাঁ, আমার মনে হচ্ছে কি এখানে বলা হচ্ছে যে অনেকগুলো পৌর এলাকায় ডেট্রয়েটের আগে ব্যাংক্রাপসি ঘোষণা করা হয়েছিল, তবে তাদের ডেট কম ছিল। হ্যাঁ, যেমন ধরো ক্যালিফোর্নিয়ার স্টকটনের ঋণ ছিল $26 মিলিয়ন, আবার ডেট্রয়েটের ঋণ হচ্ছে $18.5 বিলিয়ন। ওরে বাবা, তাহলে তো অনেক ঋণ। তবে এখানে আমি জানতে চাচ্ছিলাম যে এই ব্যাংক্রাপসি এবং এই ডেট, এই দুটি শব্দের মানেটা কি? আচ্ছা, প্রথমে না হয় ডেট শব্দের মানেটি বলি। ডেট অর্থ হচ্ছে ঋণ। আচ্ছা, আর এই ব্যাংক্রাপসির অর্থ? এসো তাহলে শোনা যাক এই ব্যাংক্রাপসি শব্দের অর্থ সম্পর্কে কি বলা হচ্ছে। Bankruptcy means you don't have enough money to pay your debts. It is a formal and legal action. People, companies, and even cities can declare bankruptcy.
সাবরিনা, এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্যাংক্রাপসি মানেটা কি? হ্যাঁ, এখানে তো বলছে যে ব্যাংক্রাপসির মানে হচ্ছে ঋণ শোধ করার মতো পর্যাপ্ত অর্থ না থাকা। এই ব্যাংক্রাপসি শব্দটার কিন্তু এক কথায় একটা বাংলাও আছে। আচ্ছা, তো সেটা কি দেউলিয়া হয়ে যাওয়া এরকম অর্থ সেটা? একদম ঠিক বলেছে সাবরিনা। আসলে ব্যাংক্রাপসি শব্দের একেবারে আধুনিক অর্থই হচ্ছে দেউলিয়া হওয়া। এবার পরের বাক্যগুলোতে কি বলা হচ্ছে সাবরিনা, একটু বলো তো। হ্যাঁ, এখানে তো বলছে যে ইট ইজ আ ফর্মাল অ্যান্ড লিগ্যাল অ্যাকশন। তবে ঠিক বুঝলাম না ব্যাপারটা। আসলে কি জানো সাবরিনা, ঘোষণা করাটাই হচ্ছে এক ধরনের ফর্মাল এবং লিগ্যাল বিষয়। তার মানে হচ্ছে আনুষ্ঠানিক এবং আইনসঙ্গত বিষয়। আর তার পরের বাক্যটি সম্পর্কে একটু বলি। পিপল, কোম্পানিজ অ্যান্ড ইভেন সিটিজ ক্যান ডিক্লেয়ার ব্যাংক্রাপসি। এর মানেটা বুঝতে পারছো? হ্যাঁ, আমার মনে হয় এর মানে হচ্ছে জনগণ, কোম্পানি, এমনকি শহরগুলো নিজেদের দেউলিয়া ঘোষণা করতে পারে। এবার শোনা যাক এই সম্পর্কে আরো কিছু কথা। It often means that their property will be sold to pay their debts, and they will have a bad credit rating for years. Now, when you hear the word bankruptcy, your English will be good enough to know what this news word means. এই বাক্যটার মানে বুঝতে পারছো তো সাবরিনা? হ্যাঁ, আমার মনে হয় এখানে কথাই বলা হচ্ছে যে তাদের ঋণ শোধ করার জন্য তাদের সম্পত্তি বিক্রি করে দেওয়া হবে। আচ্ছা, তো কাদের বলো তো? হ্যাঁ, ওই যে যারা ব্যাংক্রাপসি হয়েছে যাদের। হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু তাদেরকে এক কথায় কি বলা হয় বলো তো? তা তো জানি না। আচ্ছা, তাদেরকে বাংলায় যেমন দেউলিয়া বলা হয়, ইংরেজিতে তেমনি বলা হয় ব্যাংক্রাপ্ট। আচ্ছা, সেটা বুঝতে পারলাম, কিন্তু পরের বাক্যটা ঠিক পরিষ্কার হয়নি আমার কাছে। পরের বাক্য মানে তুমি বোধহয় বলতে চাচ্ছ সেই অংশটা, and they will have a bad credit rating for years, এটাই তো? হ্যাঁ, ঠিক বলেছেন। তো এখন এখানে যে ক্রেডিট, সেটার মানে তো আমি জানি যে কোনো ব্যাপারে কৃতিত্ব বা প্রশংসা কুড়ানো এরকম কিছু একটা, কিন্তু এখানে এই শব্দের অর্থটা একদমই পরিষ্কার হচ্ছে না। ঠিকই বলেছো তুমি। আসলে ক্রেডিট শব্দটা সেই প্রশংসা কুড়ানো কিংবা কৃতিত্ব অর্থে ব্যবহার করা হয়নি। এখানে ক্রেডিট শব্দটির অর্থ হচ্ছে ঋণ নেওয়ার ক্ষমতা, সেই অর্থে সেটা ব্যবহার করা হয়েছে। আসলে যুক্তরাষ্ট্রে এবং বিশ্বের আরো অনেক দেশে ক্রেডিট স্কোর বলে একটা কথা আছে। আচ্ছা, ক্রেডিট স্কোর, সেটা কি সত্যি সত্যি কোনো নাম্বার বা সংখ্যা? এক ধরনের নাম্বার বা সংখ্যা তো আছেই, তবে ঋণ নেবার যোগ্যতা বা ক্ষমতা নির্ধারণের জন্য এই ক্রেডিট স্কোর ঠিক করা হয়। অন্য কথায় এই ক্রেডিট স্কোরের উপর ভিত্তি করেই ঋণ দেওয়া হয়। তাহলে সাবরিনা, বাক্যটার মানে কি দাঁড়ালো? হ্যাঁ, আমার মনে হচ্ছে বাক্যটার মানে হচ্ছে যে তাদের এই ক্রেডিট রেটিংস কিন্তু অনেক বছর ধরে খারাপই থাকবে। অর্থাৎ তারা বহু বছর হয়তো কোনো ঋণ নিতেই পারবে না। কারা? মানে ব্যাংক্রাপ্ট যারা হয়েছে তারা। বুঝতে পারছি এই বিষয়টা, এবং সেই সাথে ব্যাংক্রাপসি শব্দের অর্থটাও আমার পরিষ্কার হলো। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।